রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে প্রায় ১৪ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার পরের চিত্র এটি। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে ৪বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। 3বারই আমাদেরকে এই রকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা তখন পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে। ট্রেনের বন্ধ দরজার বাইরে অপেক্ষমান যাত্রীরা জানালেন ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত 12টার পরে আর কোনো ট্রেন কোনো স্টেশন থেকে নাকি ছাড়ে নাই, কালকে যেগুলো ছাড়ছে। তো এখন এই যে ট্রেনের টিকিট ঘুরাই দিতেও পারতেছি না, আবার চলেও যেতে পারতেছি না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যেই ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম, এই টিকিট যদি না কাটতাম আমার মেন্টালিটি থাকলে যে আমি বাসে চলে যাবো। এখন আমি বাসেও যাইতে পারতাছি না, ট্রেনেও যাইতে পারতাছি না। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এদিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা ছিল না যে ট্রেনে হরতাল, টিকিট করার পরও আমি সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ যেতে পারতেছি না, অনেক ভোগান্তি। তাহলে আমার জন্য বাসের জার্নিটা অনেক কষ্ট, তারপরেও যেতে হচ্ছে। ট্রেনের জার্নি তো ট্রেনের জার্নি, বাসের জার্নি তো অতটা অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, সবার জন্য সহনীয় না আসলে। সেই জন্য এখন যাচ্ছি, কোনো উপায় নাই, আমাদের এখন যেতে হবে। ব্যবস্থা করছে যে ট্রেন নাই, ওরা গাড়ি দিয়ে দিছে, বিআরটিসি বাস দিয়ে দিছে। তবু একটা ভালো হয়েছে যে আজ আমরা যাইতে পারতেছি। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির একই চিত্র দেখা গেছে সারা দেশের রেলওয়ে স্টেশনগুলোতে। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে আগেই বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, যৌক্তিক বিষয় মানার পরও নতুন করে আপাতত আর বরাদ্দ দেওয়া সম্ভব নয়। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। তা আপনারা বুঝতে পারেন, অর্থের সংকুলন তো আমার করতে হবে। ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা বলছি ঠিক আছে, ওভারটাইম ইস্যু করো। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে। দুপুর 2টার মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় টানা তৃতীয় দিনের
অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেয়া হয়। তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে দুপুর 2টার আগে মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা না আসে তখন কোন ধরনের আন্দোলন হবে এবং কোন ধরনের কর্মসূচি হবে এটা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা নির্বাচন করবেন। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। 40টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। শাহবাগে অবস্থান কর্মসূচি স্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। রায়কা, আজকে টানা তৃতীয় দিনের মতো শাহবাগের এই জায়গায়, শাহবাগ মোড়ের দক্ষিণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে জায়গা, তার সামনের যে রাস্তাটি আছে, এই রাস্তাটিতে মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটি দাবি এখন, সেটা হচ্ছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে, সারা দেশে প্রায় 10,000-এর বেশি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা কোনো ধরনের বেতন ভাতা, কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই শ্রেণীকক্ষে পাঠদান করছেন, কিন্তু সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, যেগুলো রেজিস্ট্রেশন করা ছিল শুধুমাত্র, তাদের একই সময়ে প্রতিষ্ঠা হবার পরও পরবর্তী সময়ে সেই স্কুলগুলো, সেই প্রাথমিক বিদ্যালয়গুলো এখন সরকারি হয়ে গেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে পাঠ দেওয়ার পরও এখন পর্যন্ত বেশিরভাগ ইবতেদায়ী মাদ্রাসা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পান না। তারা গত প্রায় 10 দিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছেন এবং 3 দিন ধরে এই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে দুপুর 2টা পর্যন্ত তাদের একটি আলটিমেটাম ছিল। এই আলটিমেটামের সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার একটি দাবি তারা সরকারের কাছে জানিয়ে আসছেন এবং এখন এই মুহূর্তে সচিবালয়ে তাদের একটি 15 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন। তাদের সঙ্গে সরকারের যে মাদ্রাসা সংক্রান্ত মন্ত্রণালয় রয়েছে, কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে এখানকার যারা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, ইবতেদায়ী শিক্ষক কল্যাণ পরিষদের যারা নেতৃত্বে রয়েছেন, তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল গেছে এবং সেখানে আলোচনা হবে। আলোচনায় যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের যে কর্মসূচি, তাদের যে অবস্থান কর্মসূচি এখানে চলছে সেটি প্রত্যাহার করবে এবং সেই আলোচনায় যারা রয়েছেন প্রতিনিধি দল, তারা এখানে এসে সাংবাদিকদের ব্রিফিং করে তাদের পরবর্তী অবস্থানটি জানাবেন। হয়তো যদি তারা তাদের দাবিতে আলোচনার পরে যদি তারা সন্তুষ্ট হন, সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন, অথবা যদি সরকার দাবি না মেনে নেয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে এই জায়গায় অথবা শাহবাগ মোড়ে অবস্থান করবেন। রায়কা, জানছিলাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে। ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে ব্রাজিলের অ্যাম্বাসেডরের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ব্রাজিল অ্যাম্বাসেডর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, কৃষি খাতে ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে, কিভাবে আমাদের কৃষিতে আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া ঔষধ, জুট ও পোশাকের রপ্তানি কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ফুটবলের মানোন্নয়নে ব্রাজিল থেকে ভালো মানের কোচ দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান আমির খসরু। এছাড়া ব্রাজিল বাংলাদেশে রেড মিট রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। ব্রাজিল এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে
সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। যুক্তরাষ্ট্রে গ্রেফতার অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না অনেকে, স্কুলে যাচ্ছে না শিশুরাও। গেল কয়েকদিনের অভিযানে হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে। বাক স্বাধীনতা খর্বের অভিযোগ এনে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো হাসপাতাল জমিতে বিনিয়োগ করছে, যা বন্ধ হওয়া দরকার। প্রান্তিক মানুষকে সুবিধা এই ঋণ কার্যক্রমটি পরিচালনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। ক্ষুদ্র ঋণ দিতে বন্ধকি ব্যবস্থা রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সিডেপ মিলনায়তনে সকালে মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটির গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কতটুকু কমাচ্ছে, বেশি হারে সুদ নেওয়া হচ্ছে কিনা এবং প্রাপ্য ব্যক্তি পাচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়া দরকার। তিনি বলেন, এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অধিক মুনাফার আশায় টাকা রেখে এখন সমস্যায় পড়েছেন। 22টি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এক মন্ত্রণালয়ে চলে আসা উচিত বলে মত দেন তিনি। দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে কিস্তি পরিশোধের বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট, তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে, যে এটা বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক। কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময় শুধু গেল 5 বছরেই 22 লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থান হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশে ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের সামনে আরও বাড়বে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুদেশের মাঝে জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আলোচনা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার দিচ্ছে সরকার। I have already mentioned that over 3 million Bangladeshi expatriates are now working in Saudi Arabia, playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. This interdependence reflects the strong and growing connection between our two nations. Saudi Arabia's forward-looking investment in Bangladesh. ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ। সেন্ট কিটসে নিগার সুলতানারা হেরেছেন 8 উইকেটে। আগে ব্যাট করে 3 উইকেটে 144 রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে 40 বলে সর্বোচ্চ 53 রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক জ্যোতি। রান তাড়ায় নেমে দিয়ান্দ্রা ডটিনের রেকর্ড 50-তে রানটা 19 বল হাতে রেখে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 22 বলেই 7 ছক্কায় 51 রান করে দলকে 100তম ওভারে জয় এনে দেন ডটিন। মেয়েদের টি-20তে বাংলাদেশের বিপক্ষে এটি দ্রুততম 50। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার ভোরে। ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় টি-20তে আজ রাজকোটে মাঠে নামবে ভারত। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। 2 ম্যাচ জিতে ইতোমধ্যে আত্মবিশ্বাসে বলিয়ান ভারতীয় শিবির। রাজকোটে জিতলে নিশ্চিত হয়ে যাবে সিরিজও। রাজকোটে সাধারণত স্পিন সহায়ক উইকেট হলেও টি-20 ম্যাচে স্পিনের সম্ভাবনা কম, বরং ব্যাটিং সহায়ক উইকেটের সম্ভাবনাই বেশি। এখানে 4 স্পিনার খেলানোর সম্ভাবনা কম ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দলে ফিরলেও এখন একাদশে ফেরেননি মোহাম্মদ শামি। রাজকোটে দেখা যেতে পারে তাকেও। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। বিপিএলে আজ বিরতি। কাল দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও চিটাগাং কিংস।
খেলাটি শুরু হবে দুপুর 1টায়। টানা 8 ম্যাচ জিতে উঠতে থাকা রংপুর রাইডার্সকে টানা 2 হারের স্বাদ দিয়েছে দুর্বার রাজশাহী। প্লে অফ নিশ্চিত হলে কোয়ালিফায়ারের আগে জয় ছন্দে ফিরতে চাইবে সোহানের দল। এদিকে চিটাগাং কিংস 5 জয় নিয়ে এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি। তাদের বাকি 3 ম্যাচে অন্তত 2 ম্যাচে জয় পেয়ে শেষ 4 নিশ্চিত করতে চাইবে দলটি। এদিকে কাল দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। সংস্কার কার্যক্রম চলমান আছে জানিয়ে কয়েকটি কমিশন তাদের সুপারিশ ইতোমধ্যে পেশ করেছেন বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যাতে পেশাদারিত্বের সাথে ও নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেন এটাও কমিশন নিশ্চিত করবে। আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি, আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে। অতীতের বাস্তবতা আমরা জানি, সেই বাস্তবতা নিরিখে আমরা সতর্ক আছি। আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকবেন। 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষণা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান, গেল রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থী রাকিবকে পেটানোর ঘটনা তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা কলেজের শিক্ষার্থী আপনারা জানেন যে তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নেব। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই কমিশনের কাজ হল স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সংস্কার সুপারিশ করা। তাই স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করা হবে জানিয়ে কামাল আহমেদ বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে এই সংস্কার একটাও বাস্তবায়ন হবে না। এই কমিশনের এখতিয়ারের মধ্যে নয় ওয়েস্ট বোর্ডের বিষয়টা, তবে এই কমিশন যেটা বলতে পারে, যেহেতু এই কমিশনের দায়িত্ব হচ্ছে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম করার জন্যে সংস্কারের সুপারিশ করা, সে কারণে আমরা বলতে পারি যে স্বাধীন সাংবাদিকতার জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মিন্টুকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় সিআইডি পরিদর্শক কামাল হোসেন মিন্টুকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান। আদালত উভয় পক্ষের সংক্ষিপ্ত শুনানি শেষে মিন্টুকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 2016 সালের 25 অক্টোবর জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ভৈরবে মেঘনা নদীর বাগানবাড়ি এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে বহু স্থাপনা। সোমবার রাতে হঠাৎ ভাঙন শুরু হয়। এ সময় একটি আধা পাকা ঘর, একটি বলগেট নির্মাণের মালামাল এবং একটি ডকইয়ার্ডের প্রতিরক্ষা দেয়ালের কিছু অংশ নদী গর্ভে তলিয়ে যায়। হুমকির মুখে পড়ে নদী পাড়ের বহু স্থাপনা। এ খবরে সকালে পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন পরিদর্শন করেছেন। পরে ওই এলাকায় পরিদর্শন করেছেন স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পের একটি টিমও।
গাজীপুরের টঙ্গীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড HIP চকলেট। শনিবার সন্ধ্যায় টঙ্গীতে ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আকিজ বেকার্স পার্টনার্স এবং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রমিজ সেন এবং আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন প্রতিটি চকলেটের বিক্রি, প্রতিটি নতুন পার্টনারশিপ এবং প্রতিটি ভোক্তার হাসি হয়ে উঠবে টিমওয়ার্ক এবং সংকল্পের প্রতিফলন। নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শফিউল সরওয়ার জানান, গত 15 ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে জবাই করে হত্যার পর মৃতদেহটি পত্নীতলা থেকে একটি অটোতে করে মহাদেবপুরে কালভার্টের নিচে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা করলে রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেল ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি। সেলিম প্রধান বলেন, বিএনপি নেতা দীপু ভূঁইয়ার নির্দেশে একদল সন্ত্রাসী দল হামলা চালায় বলে অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গাজীর লোকজনও হামলা করেছে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি BMTর রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলু। সমিতির রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে 8 জেলা ছাড়াও রংপুর বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন। নাটোরের 3 উপজেলার শতাধিক পুকুর মালিকের প্রায় 7 কোটি টাকার মাছ নিয়ে আত্মগোপনে চলে যাওয়া পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। দুপুরে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে পুকুর মালিকরা অভিযোগ করেন, রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত পুরুলিয়া গ্রামের কনস্টেবল হুমায়ুন কবির গুরুদাসপুর সিংড়া ও বড়াইগ্রাম উপজেলার শতাধিক পুকুর মালিকের কাছ থেকে শত শত মন মাছ নিয়ে ঢাকা ও সিলেট অঞ্চলে রপ্তানি করত। এই অবস্থায় টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যায় সে। থানায় মামলা করেও কোনো ফল পাচ্ছেন না তারা। সমাধান ছাড়াই রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেছেন রানিং স্টাফরা। আসেনি নতুন কোনো সিদ্ধান্ত। কর্মবিরতির ফলে এখনও বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা আর যাত্রী কোলাহল। চারদিকে শুনশান নীরবতা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। আর এই রেল চলাচল বন্ধের পেছনের কারণ দাবি আদায়ের আন্দোলন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার দিবাগত রাত 12টার পর থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে আর ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে 4 বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। 3 বারই আমাদেরকে এইরকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা যতক্ষণ পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেনের বন্ধ দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তিতে পড়া অপেক্ষমান যাত্রীরা জানান তাদের ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তারা আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে রেল স্টেশনগুলোতে যাত্রীদের ভোগান্তির চিত্র একই।
রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা আছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এদিকে মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক নেতারা। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত না হয় কোচিং স্টাফরা বেরিয়ে যান বৈঠক থেকে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আর 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে। আবির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন 7 কলেজের প্রতিনিধিরা। ঘোষণা দেয়া হয় কর্মসূচি প্রত্যাহারের। এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খান আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নেব। এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা 7 কলেজ নিয়ে চলমান সংকট প্রসঙ্গে বলেন, সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। ঢাকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দাবি পূরণ না হওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের, কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার আশ্বাস দেয় শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদ। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে শাহবাগে এসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। নূর হোসেনের রিপোর্ট। টানা 3 দিন ধরে জাতীয়করণের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইবতেদায়ী মাদ্রাসার কয়েকশো শিক্ষক।
শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মতো পরিশ্রম করেও কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ তাদের। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। 40টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। প্রাইমারি স্কুল তারা এখন হাজার হাজার টাকা পায়, তারা সুখের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে। আর সেই ক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসা, সেখানে জেনারেল পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামী শিক্ষাও দিয়ে যাচ্ছে, আর আমরা সেখানে কোনো টাকাই পাই না। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। কয়েক ঘন্টার আলোচনা শেষে শাহবাগে এসে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে, আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষক নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণ থেকে দূরে চলে গেলে বিএনপিরও 5ই আগস্টের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো নেতাকর্মীর কারণে দলের প্রতি মানুষের আস্থা নষ্ট হলে তাকে ছাড় দেওয়া হবে না। দিন শেষে বিএনপির জনপ্রিয় কিনা তা জনগণই বিচার করবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীদের কর্মশালায় তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা বিএনপি এবং খুলনা মহানগর বিএনপির নেতারা। কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নেতাকর্মীরা দলের আস্থা নষ্টের কাজ করলে কোনো ছাড় নয়। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। কাজেই জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টে পরিণতি হবে। কাজেই 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে মানুষ তা জানতে চায়। আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সাথে সম্পর্ক করব, কার সাথে সম্পর্ক করব না, এগুলো আমাদের ব্যাপার। কি কি চেষ্টা করবেন, কি কি পদক্ষেপ নেবেন, জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে, মানুষ এইগুলো জানতে চায়। আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। সামনে জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। বিএনপি কথা ও কাজে মিল রাখতে চায় বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মহার্ঘ ভাতার বিষয়ে কে বলেছে জানেন না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে বাড়ছে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। কর্মবিরতি পালন করা রেলওয়ের রানিং স্টাফদের জন্য নতুন করে অর্থের সংকলন করা সম্ভব নয় বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার রাত থেকে কর্মবিরতি পালন করেছে রেলের চালক, সহকারী চালক, গার্ড ও টিটিই। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তাদের দাবি পূরণে প্রয়োজনীয় অর্থের সংস্থান আছে কিনা। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার।
কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে প্রায় 7,000 কোটি টাকার প্রয়োজন। সেই অর্থের সংস্থান করে মহার্ঘ ভাতা কিভাবে দেয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন অর্থ উপদেষ্টা। তবে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা বাড়ছে বলে জানান তিনি। পৃথিবীর অন্য দেশ যাচাই বাছাই করে তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি করে তা না, এবং যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিই। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না, কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা হচ্ছে না স্যার। আমি না তো বলি না, হাও বলি না, সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, ডাল সহ ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের অগ্রগতি ও প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে CCAMM নাসির উদ্দিন বলেন, নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে কমিশন কোনো ধরনের আপোষ করবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের পথে হাঁটতে শুরু করেছে কমিশন। সীমানা পুনর্নির্ধারণ এবং দল নিবন্ধনের মতো কাজগুলোর সঙ্গে আইন ও কাঠামো সংস্কারের বিষয়টি মাথায় রেখে চলতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এমন বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতির খোঁজ খবর নেন। জানান, EU চায় ত্রয়োদশ সংসদ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এজন্য যত ধরনের সহযোগিতা দরকার ইউরোপীয় ইউনিয়ন সেটির আশ্বাস নির্বাচন কমিশনকে দিয়েছে। কমিশন এর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা নেওয়ার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। সিসি বলেন, নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য করতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার দে হ্যাভ অ্যাসিউরড আস যে দে উইল বি উইথ আস। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তিনি আরও বলেন, কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো প্রস্তাব মানবেন না তারা। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শাওঘাট এলাকায় বিসমিল্লা নামের একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, মোটরসাইকেল, গাড়ি ও অফিস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে 6 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। স্থানীয়রা জানায়, শাওঘাট এলাকার বিসমিল্লা আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে যাবার সময় সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলিবর্ষণ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এক পক্ষ আর এক পক্ষের 10টি মোটরসাইকেল, একটি জিপ গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এক পর্যায়ে একটি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি। তারপরে আপনার যারা দীপু ভুইয়ার যারা লোক ছিল, ওমর টোমর যারা আছে, নুরু, ওরা অনেক ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে, আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখনো আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে। আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা
দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। সংঘর্ষের সময় গাউসিয়া মার্কেট, তাঁতবাজার, হাজি শপিং কমপ্লেক্স সহ আশপাশের মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা বেশ কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানিয়েছে HRW। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি ঠিক করে দিতেন বলে জানিয়েছে সংস্থাটি। 50 পাতার রিপোর্টে পুলিশের বক্তব্যে উঠে এসেছে সেই সময়কার নির্দেশদাতা এবং অপরাধের নমুনা। পৃথক আরেকটি প্রতিবেদনে নির্বিচার গ্রেপ্তার বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে র্যাব বিলুপ্তিরও সুপারিশ করে সংস্থাটি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাময়িকভাবে বন্ধ থাকা 12টি কারখানা একবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আইন অনুযায়ী সব কর্মীর পাওনা ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব জানান তিনি। বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকোর শুধুমাত্র টেক্সটাইল কারখানাগুলোর ঋণের পরিমাণ 28,544 কোটি টাকা বলেও জানান উপদেষ্টা। বলেন, কোনো তথ্যপত্রের মাধ্যমে এই ঋণ দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে তা খতিয়ে দেখা হবেও এবং কোনো ব্যত্যয় থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমানে চালু থাকা 3টি কারখানায় আদালত থেকে নিয়োগ দেওয়া প্রশাসকরা সরকারের সিদ্ধান্ত না মানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার পাশাপাশি নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান ডক্টর শাখাওয়াত। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। শ্রম আইন অনুগ এবং অন্যান্য আইন অনুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, FID এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা পাওনা হবে সব শ্রমিকদের। সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে রিজার্ভ রয়েছিল তার থেকে বড় চ্যালেঞ্জ। আসন্ন রমজানে OMS এর মাধ্যমে 30 টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের 64 জেলার 424টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য OMS এর মাধ্যমে এই চাল বিক্রি কার্যক্রম। ফেব্রুয়ারি থেকেই 401টি উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন করে এবং 3টি পার্বত্য জেলায় 23টি উপজেলায় 1 মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। এছাড়া এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর, পৌরসভা, 8টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন 4 জেলা ঢাকায়, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে 906টি কেন্দ্রে দৈনিক 1 টন করে চাল বিক্রি করা হবে। প্রতি কেজি 30 টাকা দরে জনপ্রতি 5 কেজি চাল বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময় শুধু গেল 5 বছরে 22 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর দেশটিতে কর্মসংস্থান হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সামনে আরও বাড়বে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুদেশের মাঝে জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আলোচনা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার দিচ্ছে সরকার। I have already mentioned that over 3 million Bangladeshi expatriates are now working in Saudi Arabia, playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. This interdependence reflects the strong and growing connection between our two nations. Saudi Arabia's forward-looking investment in Bangladesh.
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইসলামী ব্যাংকের 918 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলায় আসামি করা হয়েছে 51 জনকে। এদের মধ্যে আহসানুল আলম ব্যাংকটির চেয়ারম্যান পদেও বসেছিলেন। একই ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে তার বিরুদ্ধে 2টি মামলা করেছিল দুদক। মঙ্গলবার মামলা অনুমোদন দেওয়ার কথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। উন্মোচিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে খেলা। মঙ্গলবার একাডেমি ভবনের সামনে এই আয়োজন করে সিসিডিএম। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 20টি দল। উদ্বোধনী দিনে খেলতে নামবে 10টি দল। এর আগে লিগ শুরু হওয়ার কথা ছিল 20 জানুয়ারি। বিসিবি গঠনতন্ত্রের সংশোধনীর প্রস্তাবনায় ক্লাবের পরিচালক কমানোয় লিগ বর্জন করে ক্লাব প্রতিনিধিরা। পরবর্তীতে স্থগিত করা হয় গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। কুল কিনারা না পেয়ে আগামীতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও কঠোর হওয়ার কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ দুর্বার রাজশাহী সহ 7 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক শেষে সদস্য সচিব নাজমুল আবেদিন জানিয়েছেন কিভাবে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেওয়া হবে সেটা তাদের জানিয়েছে অভিযুক্ত দলটি। নিজেদের দায়ও দেখছেন বর্তমান পরিস্থিতির জন্য ফাহিম। জানাচ্ছেন কুশল ইয়াসির। পারিশ্রমিক ইস্যুতে যখন তুমুল বিতর্ক দুর্বার রাজশাহীকে নিয়ে, তখন টানা ম্যাচ জয়ে প্লে অফের খুব কাছে দলটি। যদিও চেক বাউন্সের ঘটনা এবারও শেষ হয়নি। মঙ্গলবারও ক্যাশ করতে ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। অথচ দলের ম্যানেজার নিজেই ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলেন চেক আর বাউন্স হবে না। প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাকিং হওয়ার পর্যন্ত ওয়েট করতে? না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি। কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। এদিন বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসেছিল 7 ফ্র্যাঞ্চাইজি। সেখানে বিশেষ বার্তা দেয়া হয়েছে রাজশাহীর ভ্যালেন্টাইন গ্রুপকে। ভেতরের খবর, এই সভাতেই নিজেদের অসহায়ত্বের কথা বোঝাতে ফ্র্যাঞ্চাইজি মালিক বিসিবিকে জানিয়েছেন নিজের বাড়ি বন্ধক দিয়ে পারিশ্রমিক শোধ করছেন তিনি। তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। চিটাগং কিংস ও দলটির ওপেনার পারভেজ ইমন ইস্যুতে সব পক্ষকে পেশাদার আচরণ করার আহ্বান নাজমুল আবেদিনের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।